ফ্লুইড মোজাইক মডেল। সিঙ্গার এবং নিকলসন 1972 সালে দ্য ফ্লুইড মোজাইক মডেল প্রস্তাব করেন। প্রস্তাবিত এই মডেলটি সবচেয়ে বেশি গ্রহণীয়, কারণ এই মতবাদে প্লাজমা মেমব্রেনের গঠন সম্পর্কে সবচেয়ে আধুনিক ব্যাখ্যা পাওয়া যায়। এ মডেল অনুসারে কোষঝিল্লি দ্বি-স্তর বিশিষ্ট এবং প্রতিটি স্তর ফসফোলিপিড দিয়ে তৈরি। ফসফোলিপিড অণুগুলি দ্বি-প্রান্ত বিশিষ্ট, অর্থাৎ ফসফোলিপিড অণুগুলোর দুইটা প্রান্ত রয়েছে। এর একটি প্রান্তকে পানিগ্রাহী মস্তক এবং অন্য প্রান্তকে পানি বিদ্বেষী লেজ বলে। পানিগ্রাহী অর্থাৎ এটা পানিকে পছন্দ করে, এবং অন্য প্রান্ত হচ্ছে পানি বিদ্বেষী লেজ, অর্থাৎ এর যে প্রান্ত হচ্ছে যে প্রান্ত পানিগ্রাহী এটাকে বলা হয় হাইড্রোফিলিক, সেটাকে বলা হয় মস্তক, আর যে প্রান্ত হাইড্রোফোবিক বা পানি বিদ্বেষী সেটা হচ্ছে লেজ। ফসফোলিপিডের উভয় স্তরের হাইড্রোকার্বন লেজটি মুখোমুখি থাকে, অর্থাৎ এটি একদিকে থাকে এভাবে, অর্থাৎ এর হাইড্রোফোবিক বা পানি বিদ্বেষী প্রান্ত একটার সাথে একদিকের পানি বিদ্বেষী বা হাইড্রোফোবিক অংশ আর একদিকের হাইড্রোফোবিক অংশের সাথে মুখোমুখি থাকে। ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে কোলেস্টেরল অণু থাকে। কোষঝিল্লির অর্থাৎ ফসফোলিপিড যে অণুগুলো আছে সেগুলোর ফাঁকে ফাঁকে আবার কোলেস্টেরল অণুও থাকে। কোষঝিল্লির প্রোটিন অণুগুলো দ্বিস্তরী লিপিডের মধ্যে যেখানে সেখানে বিক্ষিপ্ত অবস্থায় থাকে। কোষঝিল্লির প্রোটিন অণুগুলো ফসফোলিপিড অণুর মাঝে মাঝে কোলেস্টেরল থাকে। কোষঝিল্লির প্রোটিন অণুগুলি দ্বিস্তরী লিপিডের মধ্যে যেখানে সেখানে বিক্ষিপ্ত অবস্থায় থাকে। সিঙ্গার ও নিকলসন লিপিড অণুর মধ্যে প্রোটিন অণুর এ ধরনের বিন্যাসকে হিমশৈল বা আইসবার্গের সাথে তুলনা করেছেন। লিপিড অণুর মধ্যে প্রোটিন অণুর এই ধরনের বিন্যাসকে হিমশৈল বা আইসবার্গের সাথে তুলনা করেছেন। এই কারণে এ মডেলকে বলা হয় আইসবার্গ মডেল। অর্থাৎ পরীক্ষায় যদি আইসবার্গ মডেল সম্পর্কে বলা হয়, অর্থাৎ ফ্লুইড মোজাইক মডেল না বলে, তাহলে আমরা ফ্লুইড মোজাইক মডেল সম্পর্কে ব্যাখ্যা করতে হবে। পরবর্তী অংশে রয়েছে ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী প্লাজমা মেমব্রেনের গাঠনিক ব্যাখ্যা। প্রথমে রয়েছে ফসফোলিপিড বাইলেয়ার, তারপরে রয়েছে মেমব্রেন প্রোটিন, গ্লাইকোকেলিক্স, কোলেস্টেরল। প্রথমে রয়েছে ফসফোলিপিড বাইলেয়ার। প্লাজমা মেমব্রেন মূলত দুই স্তরের ফসফোলিপিড অণু দ্বারা গঠিত। প্রতি অণু ফসফোলিপিড মাথাযুক্ত পোলার অংশ এবং দুটি লেজযুক্ত নন পোলার ফ্যাটি অ্যাসিড অংশ নিয়ে গঠিত। অর্থাৎ প্রতি অণু ফসফোলিপিড মাথাযুক্ত পোলার অংশ এবং দুটি লেজযুক্ত নন পোলার অংশ ফ্যাটি অ্যাসিড অণু। ফসফেট অণু হচ্ছে পোলার আর ফ্যাটি অ্যাসিড হচ্ছে নন পোলার। এই দুটো অংশ নিয়ে হচ্ছে ফসফোলিপিড অংশ। ফসফেট হচ্ছে ফসফেট এবং ফ্যাটি অ্যাসিড। ফসফোলিপিড সমান ফসফেট এবং ফ্যাটি অ্যাসিড, এই দুটো অংশ। ফসফেট হচ্ছে পোলার অংশ এবং ফ্যাটি অ্যাসিড হচ্ছে নন পোলার অংশ। ফসফোলিপিডের পোলার অংশ পানিগ্রাহী বা হাইড্রোফিলিক এবং নন পোলার অংশ হচ্ছে পানি বিদ্বেষী বা হাইড্রোফোবিক। মেমব্রেন প্রোটিন। প্লাজমা মেমব্রেনে 3 ধরনের প্রোটিন রয়েছে, যেমন পেরিফেরাল, প্লাজমা মেমব্রেনে 3 ধরনের প্রোটিন রয়েছে, যেমন পেরিফেরাল প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন এবং লিপিড সম্পৃক্ত প্রোটিন। নম্বর হচ্ছে পেরিফেরাল প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন এবং লিপিড সম্পৃক্ত প্রোটিন। পেরিফেরাল প্রোটিন
ঝিল্লির পৃষ্ঠতলে বা সারফেসে থাকে। ইন্টিগ্রাল প্রোটিন ঝিল্লির উভয় পৃষ্ঠতল পর্যন্ত বিস্তৃত থাকে এবং লিপিড সম্পৃক্ত লিপিড কোরে সম্পৃক্ত থাকে। তিন ধরনের প্রোটিন, যেমন পেরিফেরাল প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন এবং লিপিড সম্পৃক্ত প্রোটিন। পেরিফেরাল প্রোটিন সারফেসের মধ্যে থাকে। ইন্টিগ্রাল প্রোটিন ঝিল্লির উভয় পৃষ্ঠতল পর্যন্ত বিস্তৃত থাকে এবং লিপিড সম্পৃক্ত প্রোটিন লিপিড কোরে সম্পৃক্ত থাকে গ্লাইকোকেলিক্স এটি প্লাজমা মেমব্রেনের সর্বাপেক্ষা বাইরের অংশ। মেমব্রেনের বাইরের দিকের প্রোটিন এবং লিপিড অণুর সঙ্গে কিছু কার্বোহাইড্রেট অণু যুক্ত হয়ে যথাক্রমে গ্লাইকোপ্রোটিন ও গ্লাইকোলিপিড অণু তৈরি হয়। গ্লাইকোকেলিক্স প্লাজমা মেমব্রেনের সর্বাপেক্ষা বাইরের অংশ হচ্ছে এই গ্লাইকোকেলিক্স। মেমব্রেনের বাইরের দিকের প্রোটিন এবং লিপিড অণুর সঙ্গে কিছু কার্বোহাইড্রেট অণু যুক্ত হয়ে গ্লাইকোপ্রোটিন ও গ্লাইকোলিপিড অণু তৈরি করে। গ্লাইকোকেলিক্স, চলো এটা চিত্রের মধ্যে দেখে নিই। গ্লাইকোপ্রোটিন গুলো হচ্ছে গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিন। মেমব্রেনের বাইরের দিকের প্রোটিন এবং লিপিড অণুর সঙ্গে কিছু কার্বোহাইড্রেট অণু যুক্ত হয়ে যথাক্রমে গ্লাইকোপ্রোটিন ও গ্লাইকোলিপিড অণু তৈরি করে। গ্লাইকোপ্রোটিন ও গ্লাইকোলিপিডকে একত্রে গ্লাইকোকেলিক্স বলে। এই যে গ্লাইকোলিপিডগুলো আছে, এগুলা লিপিডের সাথে যুক্ত এবং এই গ্লাইকোপ্রোটিনগুলো এটা মূলত একটা প্রোটিনের সাথে যুক্ত। আর এই দুইটাকে গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিনকে একত্রে বলা হয় গ্লাইকোকেলিক্স। কোলেস্টেরল চিত্রের মধ্যে কোলেস্টেরল আছে এখানে। এই যে এটা হচ্ছে একটা কোলেস্টেরল, এটা একটা কোলেস্টেরল মেবি। আচ্ছা দেখি, প্লাজমা মেমব্রেনে লিপিড জাতীয় পদার্থ কোলেস্টেরলের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই কোলেস্টেরল অণুগুলো ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে অবস্থান করে। ফসফোলিপিড অণুগুলো সবসময় সচল থাকে, কাঁপে, পরস্পরের সাথে টোকাটুকি করে, লাফিয়ে ওঠে এবং স্তরের মধ্যেই স্থান পরিবর্তন করে। এই ধরনের স্থানান্তর বা ঘূর্ণনকে ফ্লিপ-ফ্লপ মুভমেন্ট বলে। ফ্লিপ-ফ্লপ মুভমেন্ট কাকে বলে? এখান থেকে যদি আমরা পড়তে যাই, ফ্লিপ-ফ্লপ মুভমেন্ট কাকে বলে? কোলেস্টেরলের উপস্থিতি লক্ষ্য করা যায়। কোলেস্টেরল যে অণুগুলো রয়েছে সেগুলো ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে অবস্থান করে। ফসফোলিপিড কোনগুলা? ফসফোলিপিড হচ্ছে আমরা যেটা পূর্ববর্তীতে পড়েছি, ফসফোলিপিড। প্রতিটা ফসফোলিপিড যেগুলো হচ্ছে প্রতি একটা ফসফোলিপিড। কোলেস্টেরল অণুগুলো ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে অবস্থান করে। অর্থাৎ এই যে কোলেস্টেরলগুলো রয়েছে এগুলা ফসফোলিপিড অণুগুলার ফাঁকে ফাঁকে অবস্থান করে। এই যে এগুলার ফাঁকে ফাঁকে অবস্থান করে। ফসফোলিপিড অণুগুলো সবসময় সচল থাকে, কাঁপে, পরস্পরের সাথে টোকাটুকি করে এবং স্তরের মধ্যেই স্থান পরিবর্তন করে। অর্থাৎ এই যে ফসফোলিপিড অণুগুলা রয়েছে এগুলা সচল থাকে, কাঁপে, পরস্পরের সাথে টোকাটুকি করে এবং লাফিয়ে ওঠে, স্তরের মধ্যেই আবার স্থান পরিবর্তন করে। এই ধরনের এই যে ফসফোলিপিডের যে এই ধরনের স্থানান্তর বা ঘূর্ণনকে ফ্লিপ-ফ্লপ মুভমেন্ট বলে। ঝিল্লিকে তখন তরল পদার্থের মতো মনে হয়। ঝিল্লিকে এই যে ফসফোলিপিডগুলা রয়েছে সেগুলা একটার সাথে জায়গা পরিবর্তন করতে পারে, পরস্পরের সাথে টোকাটুকি করতে পারে এবং স্তরের মধ্যে জায়গা পরিবর্তন করতে পারে। এই কারণে একে এটি হচ্ছে এক ধরনের ফ্লিপ-ফ্লপ মুভমেন্ট। এর কারণে এটাকে তরল পদার্থের মতো মনে হয়। অন্যদিকে
ঝিল্লিটিকে পৃষ্ঠতল থেকে দেখলে প্রোটিন অণুগুলো মোজাইকের মতো দেখায়। অন্যদিকে এই যে ঝিল্লিটা রয়েছে, এটাকে পৃষ্ঠতল থেকে দেখলে প্রোটিন অণুগুলোকে মোজাইক মোজাইক এর মতো দেখায়। এই অবস্থাকে এক কথায় বোঝানোর জন্য প্লাজমা মেমব্রেনের মডেলটির নাম দেওয়া হয়েছে ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল। কোষ ঝিল্লির রাসায়নিক উপাদান। কোষ ঝিল্লির মধ্যে প্রোটিন রয়েছে 60 থেকে 80%, কারণ ফসফোলিপিডে প্রোটিন অংশ। লিপিড রয়েছে 20 থেকে 40% ও কোনো ক্ষেত্রে পলিস্যাকারাইড রয়েছে 4 থেকে 5%। প্রোটিন 60 থেকে 80, লিপিড রয়েছে 20 থেকে 40% এবং পলিস্যাকারাইড 4 থেকে 5% নিয়ে কোষ ঝিল্লি গঠিত। প্রোটিন বিভিন্নভাবে থাকতে পারে, গাঠনিক উপাদান হিসেবে, এনজাইম হিসেবে, বাহক প্রোটিন হিসেবে। গাঠনিক উপাদান হিসেবেও প্রোটিন থাকতে পারে, এনজাইম যেগুলো রয়েছে এনজাইম হিসেবেও থাকতে পারে, আবার বাহক হিসেবেও প্রোটিন থাকতে পারে। কোষ ঝিল্লিতে প্রধানত ফসফোলিপিড হিসেবে লিপিড থাকে। লিপিড যে থাকে 20 থেকে 40%, সেগুলো মূলত ফসফোলিপিড হিসেবে থাকে, যা কোষ ঝিল্লির শুষ্ক ওজনের শতকরা 75 ভাগ। আর 20 থেকে 40% হইলেও এটা কোষ ঝিল্লির শুষ্ক ওজনের 75%। অনেক ক্ষেত্রে আরএনএ থাকে পেঁয়াজের কোষে এটাতে আরএনএও থাকে, কোষ ঝিল্লিতে আরএনএও পাওয়া যায়। আমরা ফসফোলিপিড অংশটা আরেকবার করি। ফসফোলিপিড বাইলেয়ার। প্লাজমা মেমব্রেন মূলত দুই ধরনের ফসফোলিপিড অণু দ্বারা গঠিত। প্রতি অণু ফসফোলিপিড মাথাযুক্ত পোলার অংশ এবং দুটি লেজযুক্ত নন পোলার অংশ নিয়ে গঠিত। ফসফোলিপিড পোলার অংশ পানিগ্রাহী এবং নন পোলার অংশ পানি বিদ্বেষী। ফসফোলিপিড যে একটা হচ্ছে ফসফেট অণু আর একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড অণু। চিত্রটা অনেক ভারী পরীক্ষায় আসে, এটার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে উল্টি উল্টি আঁকতে হবে দুই দিক দিয়ে। তারপর আছে কোলেস্টেরল, তারপর একটা প্রোটিন, অন্তর্নিহিত প্রোটিন আছে, অন্তর্নিহিত প্রোটিন প্রোটিন মেমব্রেন প্রোটিন প্রোটিন পেরিফেরাল প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন বা অন্তর্নিহিত প্রোটিন এবং লিপিড সম্পৃক্ত প্রোটিন। লিপিড সম্পৃক্ত প্রোটিন, লিপিড, গ্লাইকোপ্রোটিন।